আজকে আমরা পড়বো হচ্ছে বহুব্রীহি সমাস। তোমাদের হয়তো বহুব্রীহি সমাস সম্পর্কে কম বেশি ধারণা আছে। জি স্যার। বহুব্রীহি সমাস চেনা যায় কিভাবে, কে একটু গুছিয়ে বলতে পারবা যে বহুব্রীহি সমাস এভাবে চেনা যায়? মানে পর পরপদ আর প্রথম পদ এরকম কোনোটা কি কিছু না বুঝাইলে অন্য কিছু বুঝাইলেই বহু হিসেবে। হ্যাঁ, ঠিকই বলেছে। যখন আমরা কোনো সমস্ত পদকে ভাঙবো, ভাঙার পরে যখন দুইটা অংশ পাবো, সমস্ত পদ দিয়ে যেটা বোঝায় সেটা ওই দুইটা পদকে আলাদা আলাদা করে না, দুইটা পদকে একসঙ্গে করে, কিন্তু ওই পদ দিয়ে বোঝায় না, অন্য কিছু বোঝায়। আমি একটা এক্সাম্পল দিই। মনে করো আমরা লিখলাম বিনা পানি। স্যার, বোর্ড দেখা যাচ্ছে না। ওর দেখা যাচ্ছে না? সবারই কি একই অবস্থা? জি স্যার। জি স্যার, আমি তো দেখতে পাইতেছি না। ঠিক আছে, তাহলে মনে হয় শেয়ার হয়নি। আমি আবার চেষ্টা আমরা এখন দেখতে পাচ্ছ বিনা পানি। বিনা পানি লিখলাম। এখন এই বিনা পানি শব্দটা দিয়ে আসলে কি বোঝায় এবং ভাঙলে কি কি পাওয়া যায় সেটা দিয়ে দিয়ে কি বোঝায় আমাদের সমাস নির্ণয় করার জন্য। তো নর্মালি এই যে শব্দটা থাকে, এই শব্দটাকে প্রথমত ভাঙতে হয়, ভেঙে দুইটা অংশ করতে হয়। ব্যাপার বিনা পানি এটাকে যদি আমরা ভাঙি, কি কি একদিকে পাওয়া যাবে বিনা, একদিকে পাওয়া যাবে বিনা, আর একদিকে পাওয়া যাবে পানি। এখন বিনা বলতে কি বোঝায় আর পানি বলতে কি বোঝায় তোমরা কি জানো? এই যে প্রথমে যে বিনাটা লিখলাম, এই বীণা মানে হচ্ছে বাদ্যযন্ত্র বা বাঁশি। এটা মানে হচ্ছে বাদ্যযন্ত্র, এটা মানে হচ্ছে বাদ্যযন্ত্র। আর এই পাশে যে পানি লিখলাম, এই পানি বানানে দেখো মূর্ধন্য লিখেছি। এই পানি মানে হচ্ছে হাত বা বাহু। যে পানিটা লিখেছি, পানি হচ্ছে দুইটা বানান আছে। আমরা জানি যে একটা পানি হচ্ছে পয়াকার দন্ত নয় রশ্মি, এই পানি মানে জল। কিন্তু যদি আমরা পয়াকার মূর্ধন্য দিয়ে রশ্মিকার দেই, এই পানি মানে হচ্ছে হাত। হাত আবার ঠিক কতটুকু? হাতের কবজি থেকে তোমার আঙ্গুলের ডগা পর্যন্ত অংশগুলো, এই অংশটুকুকে বলা হয় পানি। তোমরা কি এই যে এই শব্দটা কখনো শুনেছো কিনা? পানি গ্রহণ, এটা কখনো শুনেছো? পানি গ্রহণ বা পানি প্রার্থী, পানি প্রার্থী শুনছো কেউ? পানি গ্রহণ তো লিখি নাই, পানি গ্রহণ এটার মানে কি জানো? এই পানি গ্রহণ মানে হচ্ছে বিয়ে করা। পানি গ্রহণ মানে বিয়ে করা। আর পানি প্রার্থী এইটার মানে হচ্ছে কন্যা প্রার্থী। তার মানে পানি গ্রহণ মানে কন্যা গ্রহণ বা বিয়ে করা। আর পানি মূলত কিন্তু হাত। পানি মানে হচ্ছে হাত। এই বিনা পানি যে শব্দটা লিখেছিলাম, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই বিনা পানি। তোমরা কি বিনা পানি বলতে কাকে বোঝায় সেটা জানো? বিনা পানি মানে হচ্ছে সরস্বতী। দেখো, বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হাত। কিন্তু বিনা পানি দিয়ে বাদ্যযন্ত্র বা হাত কোনোটাকে না বুঝিয়ে যখন আলাদা কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বোঝাবে, তখন এই বিনা পানিটা বহুব্রীহি সমাসের অন্তর্গত হবে। বিনা পানি এটা বহুব্রীহি সমাস হবে। আর বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য করতে হয় হচ্ছে শেষে একটা জার যুক্ত করতে হয়। এটার ব্যাস বাক্য হবে বিনা পানিতে জার। বিনা পানিতে জার, এটার নাম হবে বহুব্রীহি সমাস। তার মানে আমরা বহুব্রীহি সমাস কিভাবে চিনতে পারবো? বহুব্রীহি সমাসের সমস্ত পদ দিয়ে যদি পূর্বপদ বা পরপদ কোনোটিকে না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে সেটা বহুব্রীহি সমাসের অন্তর্গত হবে। তাহলে যারা আছো তারা খাতায় লিখে নাও যে বহুব্রীহি সমাস কিভাবে চেনা যাবে। লিখবা হচ্ছে সমস্ত পদ দিয়ে যদি পূর্বপদ বা পরপদ কোনোটিকে না বুঝিয়ে, আমার সাথে সাথে লিখে নাও। বহুব্রীহি সমাসটা কিন্তু না লিখে নিলে, না বুঝে নিলে কিন্তু করতে পারবা না একা একা। তাহলে সমস্ত পদ দিয়ে যদি পূর্বপদ বা পরপদ কোনোটিকে না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন বহুব্রীহি সমাস হয়। এটা লিখে নাও সবাই। এই লাইনটা লিখে নাও, আমি একটু হাইলাইট করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কতটুকু লিখতে বলেছি। এতটুকু, সমস্ত পদ দিয়ে যদি পূর্বপদ বা পরপদ কোনোটিকে না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়,
তখন তাকে তখন সেটা বহুব্রীহি সমাস হয়। আমরা আরো কিছু এক্সাম্পল দেই। মনে করো আমরা লিখলাম 80-20। 80-20। এখন এই 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ। 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ। এখন এই সাপ কি 80 দিয়ে বোঝায় না 20 দিয়ে বোঝায়? 80 মানে হচ্ছে দাঁত। 80 মানে কি? এই 80 মানে হচ্ছে দাঁত বা দন্ত। দাঁত। হুম, এটার মানে হচ্ছে দাঁত। আবার 20 যেটা আছে, 20 হচ্ছে প্রয়োজন বা গরল। আহ, সেটা আমরা 20 বলতে 20ই, যেটার মধ্যে 20 থাকে আর কি। দেখো 80-20 ভাঙলে আমরা দুইটা শব্দ পাচ্ছি, সেটার অর্থ কি? প্রথম শব্দটার অর্থ হচ্ছে দাঁত, আর পরেরটা বিষ, অর্থাৎ দাঁতে বিষ। কিন্তু এই দাঁত বা বিষ কোনোটিকে না বুঝিয়ে আলাদা কোনো প্রাণীকে যখন বোঝাচ্ছে, যখন সাপকে তখন বোঝাচ্ছে, এটা বহুব্রীহি। তখন সেটা বহুব্রীহি সমাস। যদি 80 বা 20 কোনোটিকে বোঝাতো তাহলে কিন্তু বহুব্রীহি সমাস হতো না। যখন বহুব্রীহি সমাস হবে তখন অবশ্যই পূর্বপদ বা পরপদ কোনোটিকে আলাদা করে না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন সেটা বহুব্রীহি সমাস হবে। বহুব্রীহি সমাস হবে। তোমরা কি বিষয়টা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। বুঝছো? তাহলে এখন আমাদের ব্যাস বাক্য করা শিখতে হবে। তোমরা বুঝে ফেলেছো। 80-20 থাকলে আমাদের ব্যাস বাক্য করতে হবে। প্রথমে 80 লিখতে হবে, এরপরে 80 এর সঙ্গে যদি বিভক্তি যুক্ত করা লাগে আমরা বিভক্তি একটু পরে যুক্ত করব। আমরা শব্দগুলো লিখে নেই। এইটা লিখতে হবে, এরপরে যার যুক্ত করতে হবে, শেষে হচ্ছে যার যুক্ত করতে হবে। শব্দ দুইটাকে ভেঙে আলাদা করে শেষে যার যুক্ত করতে হবে। এখন দেখো মিলানোর জন্য কোথাও একটা বিভক্তি যুক্ত করা লাগে। 80-20 যার, না 80-তে 20 যার, না 80-20-তে যার? 80-তে 20 স্যার। 80-তে মানে দাঁতে। দাঁতে হ্যাঁ। কি হবে? একটা তে যুক্ত করে দিতে হবে বা একার যুক্ত করে দিতে হবে। 80-তে, 80-তে 20 যার, এভাবে ব্যাস বাক্য করতে হবে। তোমরা কি বিষয়টা বুঝছো? জি স্যার। এখন হচ্ছে এই বহুব্রীহি সমাস পারার জন্য তোমাদের বেশ কিছু শব্দ সম্পর্কে তোমাদের জানতে হবে। এখন বহুব্রীহি সমাস হচ্ছে এমন একটা বিষয়, তুমি যদি এই শব্দটার অর্থ কি, এই শব্দটা দিয়ে কি বোঝায়, তুমি যদি সেটা না জানো, তাহলে তুমি কখনোই এই বহুব্রীহি সমাস নির্ণয় করতে পারবে না। তা আমরা হচ্ছে 15 থেকে 16টা শব্দ, হ্যাঁ এটা বেশ কঠিন। এটা যদি আমরা শব্দের অর্থ না জানি, ভাঙলে কি হয় সেটা না জানি, তাহলে আমরা এটা যে বহুব্রীহি সমাস সেটা পারবো না। আর বাকিগুলো মোটামুটি পারা যায়। আচ্ছা, তোমরা 80-20-এর পরে আমরা লিখবো হচ্ছে উর্ণ নাভ। উর্ণ নাভ, শুনলে বলো শুনেছি না? শুনছি। আচ্ছা, শুনছি কিন্তু আচ্ছা, বাট কি উর্ণনাভ আসলে জানি। কাকে বোঝায়? হ্যাঁ, কি উর্ণনাভ মানে কি? উর্ণনাভ মানে হচ্ছে মাকড়সা। উর্ণনাভ মানে কি? মাকড়সা। তাহলে মাকড়সা। এখন তুমি যদি উর্ণনাভ মানে মাকড়সা এটা না জানো, তাহলে কিন্তু তুমি বুঝবা না যে এটা বহুব্রীহি সমাস। এখন উর্ণ বা উর্ণা মানে কি? এই যে আহ, এই উর্ণা মানে কি? এটা যে কেউ জানো? উর্ণা মানে, উর্ণা মানে হচ্ছে আঁশ। উর্ণা নাভিতে যার, এই উর্ণা নাভিতে যার, এটা হচ্ছে ব্যাস বাক্য। দেখো আমরা নাভ থেকে পেলাম হচ্ছে নাভি। নাভি আমরা জানি, প্রত্যেক মানুষের শরীরের একটি আহ, অংশ নাভি। আর উর্ণ মানে আঁশ, মানে এই নাভি থেকে যার আঁশ বের হয় তাকে বলা হয় উর্ণনাভ। নাভি থেকে যার আঁশ বা উর্ণা বের হয় তাকে বলা হয় উর্ণনাভ। এটা আসলে মূলত উর্ণনাভ মানে হচ্ছে মাকড়সা। তাহলে দেখো শুধু আঁশকেও বোঝাচ্ছে না বা নাভিকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে আলাদা একটা প্রাণীকে। সেই কারণে হ্যাঁ, মাকড়সা। উর্ণনাভ এইটা বহুব্রীহি সমাস। এখন তুমি যদি উর্ণনাভ মানে মাকড়সা এবং উর্ণা মানে আঁশ এই বিষয়গুলো না জানো, তুমি কিন্তু এইটার সমাস নির্ণয় করতে পারবে না। আবার একই রকম ভাবে
যদি আসে পদ্মনাভ, আমরা দুইটা শব্দ আলাদা আলাদা করে অর্থ জানি। পদ্ম হচ্ছে একটা ফুল, আর নাভ হচ্ছে নাভি। কিন্তু পদ্মনাভ আসলে বোঝায় বিষ্ণুকে। কাকে বোঝায়? বিষ্ণুকে। বিষ্ণু। তাহলে দেখো পদ্মনাভ মানে হচ্ছে বিষ্ণু। এই বিষ্ণুকে বোঝায় দেখেই এটা আসলে বহুব্রীহি সমাস। ব্যাস বাক্য হবে পদ্ম নাভিতে যার, একই রকম। ব্যাস বাক্যটা আমি করছি না। এরপরে তোমরা এই কথাটার শব্দ, এই শব্দটা নিশ্চয়ই শুনেছো, চন্দ্রচূড়। এই চন্দ্রচূড় মানে কি জানো কেউ? চন্দ্রচূড় মানে হচ্ছে শিব। চন্দ্রচূড় মানে কি? শিব। শিব। দেখো চন্দ্র মানে আমরা জানি চাঁদ, আর চূড় চাঁদ। মানে হচ্ছে চূড়া বা শীর্ষ স্থান। জি চূড় স্যার। মানে চূড়া, যেমন পাহাড়ের চূড়া। হ্যাঁ, চূড় মানে হচ্ছে চূড়া। কিন্তু চন্দ্রচূড় মানে হচ্ছে শিব। এইটা যদি তুমি জানো তাহলে এই যে এটা বহুব্রীহি সমাস নির্ণয় করতে পারবা। তাহলে এই বিষয়গুলো না জানলে কিন্তু কখনোই নির্ণয় করতে করা যাবে না। তাহলে এই বিষয়গুলো তো কঠিন, এই বিষয়ে জানবো। এই বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে, পড়ার মাধ্যমে জানতে হবে। এই বহুব্রীহি সমাসই হচ্ছে এমন একটা সমাস যেটা কেউ না পড়লে কখনো পারে না। অন্য গুলো একটু নিয়ম পড়লেই পারে, কিন্তু এই শব্দটার সঙ্গেই তোমার পরিচয় নাই। শব্দটা কাকে বোঝায়, কি বোঝায়, সেটাই তুমি জানো না, তাহলে তুমি পারবা না। তো চন্দ্রচূড় শিব, এখন এইটার ব্যাস বাক্য কি হবে? বলো। চন্দ্র চন্দ্রচূড়। হ্যাঁ, চন্দ্র চূড়ায় হবে। চন্দ্র এখানে আছে, চূড় হবে চূড়ায়। চন্দ্র চূড়ায় যার। তাহলে ব্যাস বাক্যটা একটু কেমন হয়ে যাচ্ছে তোমাদের কাছে মনে হচ্ছে? মানে চন্দ্র মানে চাঁদ, যার হ্যাঁ। চূড়াতে বা চূড়ায় চাঁদ আছে, যার চূড়াতে বা চূড়ায় চাঁদ আছে তাকে বলা হয় চন্দ্রচূড়। তোমরা কখনো শিবের কোনো ছবি দেখেছো? ইমেজ বা ফটো দেখেছো স্যার, শিবের? ওই যে শিব ওনার মূর্তির ফটো? খোপাটা দেখ। সেই কারণে চন্দ্রচূড় এই শব্দটা হচ্ছে শিবকে নির্দেশ করে। আমরা একই রকম ভাবে যদি আমরা যদি বলি এখন নীলকণ্ঠ, নীল কণ্ঠ। কেউ এটাও কি- শিবকে বোঝায়। এটাও তো শিব হবে না? হ্যাঁ, এটাও শিব হবে, নীলকণ্ঠ। কারণ নীলকণ্ঠ তো শিবেরই ছিল। হ্যাঁ, এটাও শিব। দেখো, আমাদের নীলকণ্ঠকে বোঝাচ্ছে না, আলাদা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। আমরা যদি এখানে নীলকণ্ঠ না লিখে এরকম যদি লিখতাম নীল পদ্ম, তখন কি হইতো? নীল পদ্ম মানে কি, আর নীলকণ্ঠ নীল মানে কি? মানে পদ্মটাকে নীলের নীল রঙের সাথে তুলনা করা হইতেছে আর কি। তুলনা না, নীল রঙের পদ্মকে বোঝাচ্ছে। নীল রঙের পদ্ম হয় না? হ্যাঁ। নীল রঙের পদ্ম, যখন আমরা বলেছিলাম যে পূর্ব পদে হচ্ছে পরপদের রূপ বর্ণনা করা হয়। হ্যাঁ, হুম হুম। পূর্ব পদে বিশেষণ থাকে, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। সেটা কি? কর্মধারয় সমাস, আমরা কর্মধারয়। বলেছিলাম নীল আকাশ, এখন বললাম নীল পদ্ম, এটা কর্মধারয় সমাস। কিন্তু দেখো, এখানে আছে নীল কণ্ঠ। নীল কণ্ঠ দিয়ে নীল রঙের কণ্ঠকে বোঝাচ্ছে না। নীল রঙের কণ্ঠকে যেহেতু বোঝাচ্ছে না, সেই কারণে এটা যেহেতু শিবকে বোঝাচ্ছে, এটা সেই কারণে বহুব্রীহি। এটার ব্যাস বাক্য হবে নীল কণ্ঠ যার। নীল কণ্ঠ, সরি, নীল কণ্ঠ যার। কিন্তু নীল পদ্মের ব্যাস বাক্যটা কি হবে? এটা হবে নীল যে যে পদ্ম। পদ্ম। নীল যে পদ্ম। এখন একই রকম ভাবে আমরা যদি বলি এখন নীলাম্বর, নীলাম্বর, এই দুইটা ভাঙলে কি কি পাওয়া যাবে আমি তোমাদের একটু ভেঙে দিচ্ছি। তোমরা প্রথমটা নীল পাবা আর নীল, প্রথমটা পাবা নীল, আর পরেরটা পাবা হচ্ছে অম্বর। তোমরা নীল তো নিশ্চয়ই বোঝো, অম্বর মানে হচ্ছে পোশাক। অম্বর মানে কি? পোশাক পোশাক। বা বস্ত্র। অম্বর মানে পোশাক। তাহলে নীলাম্বর
এইটা আসলে কি বোঝায় তোমরা কি জানো? আকাশ। নীলাম্বর কি আকাশ? নীলাম্বর আসলে, এই নীলাম্বর বলতে বোঝায় হচ্ছে বলরামকে। কাকে? বলরাম। বলরামকে। এখন তোমরা কি বলরামকে চেনো? শুনছি, নামটা লাগতেছে। আমি বলে বলরাম তাই হচ্ছে শ্রীকৃষ্ণের কথা শুনেছো? শ্রীকৃষ্ণ জি ও স্যার, বড় শুনছি। ভাই। কি হবে কেউ না জানি বলতে চাচ্ছিল মনে হয়। ওর ভাই, হ্যাঁ, শ্রীকৃষ্ণের যে। শ্রীকৃষ্ণের ভাই। বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভাই, সৎ ভাই, বলরাম। তোমরা বিদ্রোহী কবিতার মধ্যে পড়েছো হল বলরাম স্কন্ধে। হ্যাঁ, বিদ্রোহী কবিতার মধ্যে পড়েছো হল বলরাম, বলরামের কাঁধে নাঙল থাকে। ওই হল মানে হচ্ছে নাঙল, স্কন্ধ মানে কাঁধ। এই নীলাম্বর এটা হচ্ছে বলরামের আর একটা নাম। তাহলে নীলাম্বর হচ্ছে বলরামের আর একটা নাম। দেখো, নীলকণ্ঠ শিবের নাম, নীল পদ্ম পদ্মের নাম, নীলাম্বর বলরামের নাম। যেহেতু পদ্মটা এখানে ছিল, পদ্মের নামই যেহেতু বোঝাচ্ছে, পদ্মকে বোঝাচ্ছে, এই কারণে এটা পরপদ প্রধান মানে কর্মধারয়। কিন্তু নীলাম্বর নীলটাকেও বোঝাচ্ছে না, অম্বরটাকে বোঝাচ্ছে না, আরেকজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এই কারণে নীলাম্বরটা কি হবে? বহুব্রীহি। বহুব্রীহি। ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে নীল নীল অম্বর। অম্বর। নীল অম্বর যার, নীলাম্বর। এটা বহুব্রীহি সমাস। বিষয়টা কি বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, বুঝছো। এরকম আমাদের আরো বেশ কিছু শব্দ আছে আমাদের। আমরা যদি এখন গজানন শব্দটা লিখি, গজানন, গজানন মানে কি কেউ বলতে পারবা? গণেশকে বোঝায়। তারপর গণেশ। হ্যাঁ, গজানন মানে হচ্ছে গণেশ। গজানন মানে কি? এটার মানে হচ্ছে গণেশ। গণেশ। গজানন মানে হচ্ছে গণেশ। তাহলে এখানে আমরা ভাঙলে কি কি পাই? গজাননটাকে ভাঙলে কি কি অর্জুন পাই? আর নাম। গজ আর অনন। আর আনন্দ। হ্যাঁ, আমরা পাই আনন হচ্ছে আনন। গজ। আমরা গজ পাই। আর এই আনন্দ পাই। গজ, গজ মানে কি? গজ মানে হচ্ছে হাতি। হাতি। গজ মানে কি? হাতি। হাতি। হাতি পাই। আর আনন মানে কি? আনন, ওই চুলা নাকি কি জানি আনন কেউ বলতে পারবা? মাছ। হ্যাঁ, মুখ বা মাথা। আনন মানে কি? মুখ বা মাথা। তাহলে গজানন এটা আমরা বুঝে নিলাম গণেশ। এখন এটা কি কোনটাকে বোঝাচ্ছে? হাতিটাকে বোঝাচ্ছে না মুখটাকে বোঝাচ্ছে? কোনোটাকেই না। কোনোটাকে না। না। যেহেতু কোনোটাকেই বোঝাচ্ছে না, সেই কারণে গজানন শব্দটা হচ্ছে বহুব্রীহি সমাস। এটার ব্যাস বাক্য হবে হচ্ছে গজ আনন্দ যার। গজ আনন না, গজের গজের ন্যায়। আনন্দ। গজের ন্যায় আনন যার, এইটা হবে ব্যাস বাক্য। গজের ন্যায় আনন যার। এখন এই যে গজ মানে হচ্ছে হাতি, এটা আমরা এখন একটু কেটে দিলাম, গজের ওখানে লেখার দরকার ছিল। গজের ন্যায় আনন, আনন মানে হচ্ছে মুখ। গজের ন্যায় আনন যার, গজানন। এই কারণে এটা বহুব্রীহি সমাস। বিষয়টা কি বুঝছো? এই ধরনের আমাদের আরো অল্প কয়েকটা শব্দ আছে। সেই শব্দগুলো যদি আমরা জানি তাহলে মোটামুটি হয়ে যাবে। এখন গজাননের পর আমরা লিখতে পারি দশানন। এইটা তোমাদের পড়িয়েছিলাম দ্বিগু সমাস পড়ানোর সময়। দশানন, দশানন হবে, প্রথমে আছে একটা সংখ্যা 10, 10 আনন যার। এই দশানন কাকে বোঝায় বলো তো? দশানন কে? রাবণ। রাবণকে রাবণের বোঝাচ্ছে। 10টা। রাবণের 10টা মুখ, রাবণের 10টা মুখ বা 10টা মাথা, এই কারণে রাবণকে বলা হয় দশানন। দশানন। এরপরে আমাদের আরো কয়েকটা শব্দ, এই শব্দগুলো যদি আমরা না জানি আসলে, বুঝছো, তাহলে আসলে বহুব্রীহি সমাস আমরা পারবো না। আমাদের এই শব্দগুলো সম্পর্কে পরিচিত মানে পরিচয় লাগবে। এই শব্দটা কি, কাকে বোঝায়, ভাঙলে কি কি পাওয়া যায়, এটা আমাদের লাগবে। এরপরে
তোমরা কি কমলাক্ষ এই শব্দটা বুঝো? কমলাক্ষ বা বিশালাক্ষী? না স্যার। হুম। আয়তলোচনা বা দশ ভুজা, একটাও বোঝো না? আচ্ছা, দশ ভুজা থেকে শুরু করি। শুরুতে একটা দশ অষ্টভুজা আছে। জানি। ভুজা মানে কি? ভুজ মানে এটা কি? মূল শব্দটা দুর্গাকে হচ্ছে ভুজ। বোঝায়। ভুজ মানে কি জানো? এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ। ভুজ মানেটা কি? হাত বুঝাইতেছে হাত। না? বাহু, ভুজ মানে বাহু বা হাত। তার মানে এটার ব্যাস বাক্য হচ্ছে 10 ভুজ যার। এখন 10 ভুজ কাকে বোঝায়? 10 হাত কার? দুর্গাকে। দুর্গা। আমরা দুর্গাকে। 10 ভুজা হচ্ছে দুর্গাকে বোঝাচ্ছে। 10 ভুজা কাকে বোঝাচ্ছে? দুর্গাকে দুর্গা। বোঝাচ্ছে। এই দুর্গাকে হাত দিয়ে যেমন চেনা যায়, চোখ দিয়েও চেনা যায় দুর্গাকে। এটা হচ্ছে আয়ত লোচন যার। আয়ত লোচন, লোচন শব্দের অর্থ হচ্ছে চোখ। আয়ত লোচন যার, এই আয়ত লোচনা এটাও দেবী দুর্গাকেই বোঝায়। দেবী দুর্গার চোখগুলো হচ্ছে আয়তাকার। হুম। আবার কেউ বলে দেবী দুর্গার চোখ হচ্ছে অনেক বড়। হুম। এটা বিশাল। অক্ষি, অক্ষি মানে হচ্ছে চোখ। অক্ষি মানে কি? চোখ। বিশাল চোখ। অক্ষি যার, বিশালাক্ষী। তোমরা 9-10-এ জীবনানন্দ দাশের একটা কবিতা পড়েছিলে, কি কবিতা জানো? ওইখানে বিশালাক্ষী দিয়েছিল বর, এরকম একটা লাইন ছিল। হুম। আমার কবিতাটার নাম মনে নাই। হ্যাঁ, 9-10-এ সম্ভবত পড়েছিলে। কবি জীবনানন্দ দাশ এই বিশালাক্ষী, বিশালাক্ষী হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গা বর দিয়েছিল। তাহলে বিশালাক্ষী কাকে বোঝায়? বিশাল লক্ষ্মী যার, কার চোখ বড় বড়? দুর্গার। দুর্গার বড় বড়। আবার এই দুর্গার চোখকে একবার বলা হচ্ছে আয়তলোচনা। এই আবার বলা হচ্ছে কমলাক্ষ। কমল মানে হচ্ছে পদ্ম, কমলের ন্যায় চোখ যার। চোখ না তো, অক্ষি। কমলের ন্যায় অক্ষি যার, তাকে বলা হয় হচ্ছে কমলাক্ষ। এই যে লাস্টের যে চারটা লিখলাম আমরা, কমলাক্ষ, বিশালাক্ষী, আয়তলোচনা, দশ ভুজা, এই সবগুলোই হচ্ছে দেবী, আর ওটা কি দুর্গাকে বুঝে? সবগুলোই হচ্ছে দেবী দুর্গাকে বোঝায়। এখন মোটামুটি যেগুলো ছিল এগুলো হচ্ছে দেবতাদের। এখন আরো দেবতা ছাড়াও আরো বেশ কিছু শব্দ আছে, আমাদের জানা লাগবে মোটামুটি। আচ্ছা, এবার তোমরা কি এইটা জানো? বিপত্নিক। বি প তয় নয় দীর্ঘিকার ক, বিপত্নিক। এই শব্দটা তো তোমাদের পরিচিত হওয়ার কথা। বিপত্নিক কাকে বোঝায়? বি মানে হচ্ছে নাই। নাই পত্নী যার। এখানে কি পত্নীটাকে বোঝাচ্ছে না কাকে বোঝাচ্ছে? পত্নী মানে হচ্ছে স্ত্রী বা বউ, কিন্তু এখানে বিপত্নী কাকে বোঝায়? হাজবেন্ড। হাজবেন্ডকে। হ্যাঁ, পতিকে। যার বউ নাই বা পত্নী নাই, ওই লোকটাকে, ওই হাজবেন্ডকে বলা হয় হচ্ছে বিপত্নী। দেখো আমাদের মূল শব্দের মধ্যে আছে কিন্তু পত্নী, কিন্তু এই পত্নী থাকলেও এই শব্দটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে পতি বা হাজবেন্ডকে। এখানে যেটা আছে সেটাকে বোঝাচ্ছে না, অন্য ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। সেই কারণে বিপত্নিক এই শব্দটাও বহুব্রী সমাস। এটাকে বুঝছো? জি স্যার। আবার একই রকম ভাবে আমরা যদি বলি অপুত্র, অ অপুত্র, এই অপুত্রক দিয়ে বোঝাচ্ছে নাই পুত্র যার, যার পুত্র নাই। অর্থাৎ যেই লোকের পুত্র নাই সেই লোককে বোঝাচ্ছে, এখানে কিন্তু পুত্রটাকে বোঝাচ্ছে না। পুত্রের বাবাকে বা পুত্রের মাকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? পুত্রের বাবাকে কিংবা মাকে। হ্যাঁ, যার পুত্র নাই তাকে বোঝাচ্ছে, ওই লোককে। তাহলে এটাও কি বহুব্রীহি সমাস হবে না? জি। এটাও বহুব্রীহি সমাস হবে। তাহলে এই হচ্ছে বহুব্রীহি সমাস। মোটামুটি আমরা জানলাম যে বহুব্রীহি সমাসগুলো কি। হুম। যেটার পূর্বপদ বা পরপদ কোনোটিকেই বোঝায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়,
তখনই সেটা বহুব্রীহি সমাস হয়, তখন সেটা কি হয়? বহুব্রীহি সমাস হয়। এখন আমরা বহুব্রীহি সমাস প্রাথমিকভাবে চিনতে পারবো কিনা বা এটার ব্যাস বাক্য করতে পারবো কিনা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের মুখস্থ করা লাগবে। যে বিশালাক্ষী মানে হচ্ছে দেবী দুর্গা, তারপরে কমলাক্ষ মানে দেবী দুর্গা, আয়তলোচনা মানে দেবী দুর্গা, দশভুজা মানে দেবী দুর্গা, দশনন মানে হচ্ছে রাবণ, এরপরে গজানন মানে হচ্ছে গণেশ, হ্যাঁ, নীলাম্বর মানে হচ্ছে বলরাম, এরপরে নীলকণ্ঠ মানে শিব, চন্দ্রচূড় মানে শিব, পদ্মনাভ মানে বিষ্ণু, অনুনাভ মানে মাকড়সা, আশিবিষ মানে সাপ। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদের জানা লাগবে। শূলপাণি এইটা কাকে বোঝায় এটা কি জানো? শূলপাণিকে না স্যার। এটাও হচ্ছে শিব বা মহাদেব, শিব। এটার ব্যাস বাক্য কি হবে? শূল বা ত্রিশূল, শূল বা ত্রিশূল দুইটাই লিখতে পারো, শূল বা স্যার, বহুব্রীহি সমাস কি সব মানে অধিকাংশ এরকম মানে হিন্দু ধর্মাবলম্বী রিলেটেড শব্দ? বেশিরভাগই, সরি, ত্রিশূল, ত্রিশূল বা শূল, পানিতে যার। আচ্ছা, তোমরা এবার পিনাক পানি বলতে পারবা? পিনাক, পিনাক পানি, পিনাক পানি, পানি দিয়ে অনেকগুলো শব্দ পেলাম আমরা। এই পিনাক পানিও শিব, আচ্ছা কিনা পিনাক পানিও শিব। এটা হবে পিনাক পানিতে যায়। পিনাক অর্থ কি তোমরা কি জানো? ধরনের বাদ্যযন্ত্র। না না, পিনাক বাদ্যযন্ত্র না, পিনাক হচ্ছে একটা ধনুক। শিবের হাতে এক এক ধরনের ধনুক থাকে, তোমরা দেখেছো শিবের ধনুক? শিবের ছবি দেখবা, শিবের হাতে ধনুক থাকে, শিবের হাতে ত্রিশূল থাকে, শিবের কপালে চাঁদ থাকে। হুম। জি স্যার। এই পিনাক পানি এটা বোঝায় শিবকে, এই কারণে তোমাদের বিদ্রোহী কবিতার মধ্যে আছে, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, এই লাইন আছে। হুম। আবার তোমরা এই যে বিভীষণের প্রতি মেঘনাদ যখন পড়েছো, তখন সেখানে শূলপাণির কথা আছে। হুম, শূলপাণি, এই শূলপাণিও শিব আর পিনাক পানিও শিব। তাহলে পিনাক পানিও শিবকে বোঝায়, এটা যেহেতু পিনাক মানে ধনুক, ধনুককে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কোনটাকে? আলাদা একজন ব্যক্তিকে, সেই কারণে এটা বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাস মোটামুটি আমরা চিনতে পারলাম যে পূর্বপদ বা পরপদ কোনোটিকে না বুঝিয়ে যখন অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন সেটা বহুব্রীহি সমাস হবে, নাকি? বহুব্রীহি সমাস পারা যাবে? স্যার এগুলো তো পারবো, কিন্তু এইগুলা নতুন মুখস্থ শব্দ করতে আসলে হবে, আর বুঝি না। এইগুলো মুখস্থ করতে হবে। আর বাকি যেগুলো আছে ওগুলো সহজ, আমি কঠিন গুলো আগে করে নিলাম। এগুলো যদি তুমি প্র্যাকটিস না করো, এটা কাকে বোঝায় কি বোঝায় এটা প্র্যাকটিস না করলে পারবা না। এখন আমরা একটু বহুব্রীহি সমাসের ক্লাসিফিকেশনের মধ্যে আসি। আমরা এত সময় শুধু বহুব্রীহি বহুব্রীহি বললাম, এবার বহুব্রীহি সমাস 8 প্রকার। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হ্যাঁ, এইগুলো সহজ। বহুব্রীহি সমাস কত প্রকার? বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকার। এটা অ্যাডমিশন পরীক্ষার সময় তোমাদের কাজে লাগবে। যদি আসে বহুব্রীহি সমাস কত প্রকার, অপশনে থাকবে 8 প্রকার, 9 প্রকার, 10 প্রকার, হ্যাঁ এরকম। তোমাদের দাগাইতে হবে 8 প্রকার, দাগাইতে হবে কত প্রকার। 8 প্রকার। 8 প্রকার। কিন্তু আমরা যখন বহুব্রীহি সমাস পড়বো, তখন দেখবা 8 প্রকার ছাড়াও আরো 2-3টা আমরা পড়বো। 8 প্রকার তো পড়বোই, এই 8 প্রকার বাদেও আরো 2টা 3টা, অনেকেই 4টাও বানায়। হ্যাঁ, কিন্তু লেখা আছে বহুব্রীহি সমাস 8 প্রকার, কিন্তু আমরা পড়বো 8-এর অধিক। 1 নম্বরে আছে হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ।
সমানাধিকরণ বহুব্রী। 2 নম্বর আছে ব্যাধিকরণ। 2 নম্বরটা ব্যাধিকরণ বহুব্রী। 3 নম্বরটা হচ্ছে ব্যতিহার বহুব্রী। 4 নম্বরটা হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি। মধ্য পদলোপী আরেকটা সমাস আমরা পড়েছিলাম, কোথায় মনে আছে? মধ্যপদ, কর্মধারায়। হ্যাঁ কর্মধারয়ে। মধ্যপদলোপী দিয়ে 2টা সমাস হয়, একটা কর্মধারয়ের মধ্যে আছে যেটা পরের পদকে নির্দেশ করে, আর কোনো পদকে নির্দেশ করে না এমন একটা সমাস আছে, সেটা হচ্ছে বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি। আচ্ছা, এখানেও একটা আছে অলুক। আমরা অলুক সমাস পেয়েছি টোটাল 3টা। দ্বন্দ্ব সমাস ছিল। দ্বন্দ্ব সমাস একটা পেয়েছি, আর একটা কোথায় পেয়েছিলাম? একটা হচ্ছে তৎপুরুষ হ্যাঁ, একটা নাকি? তৎপুরুষে পেয়েছিলাম, আর একটা পেলাম হচ্ছে বহুব্রীহিতে। অলুক 3টা জায়গায় আছে, দ্বন্দ্বের ক্ষেত্রে আছে, তৎপুরুষের ক্ষেত্রে আছে, আর বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আছে। এরপরে সরি, আমরা পেলাম হচ্ছে মধ্যপদলোপী পেলাম, অলুক পেলাম, এরপর আছে প্রত্যয়ান্ত। প্রত্যয় সরি, প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত বহুব্রীহি আছে। এরপরে একটা আছে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। তোমাদের মনে আছে কিনা, দ্বিগু সমাস পড়ানোর সময় আমরা এক্সাম্পল দিয়েছিলাম সংখ্যাবাচক। যেমন দশানন আমরা লিখলাম, মানে যে বহুব্রীহি সমাসের শুরুতে সংখ্যা থাকে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আর সংখ্যা দ্বিগু সমাসের থাকতে পারে, বহুব্রীহি সমাসের থাকতে পারে। আর একটা আছে লাস্ট, সেটার নাম হচ্ছে নয়ীয়, নয়ীয় বহুব্রীহি সমাস। এই হচ্ছে 8টা। এছাড়াও আমরা দেখব আর একটা আছে সদার্থক বহুব্রীহি। একটা আছে সদার্থক বহুব্রীহি, একটা আছে উপমানবাচক বহুব্রীহি, একটা আছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। দেখো, আমরা বলেছিলাম বহুব্রীহি সমাস 8 প্রকার, কিন্তু আমরা যখন লিখলাম তখন আমরা 11টা লিখেছি, আরো হয়তো লেখা যাবে। তা আমাদের এই প্রথম যে আমরা 8টা লিখেছি, এই এটাকে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা দেখো, এই যে প্রথম 8টা সমানাধিকরণ থেকে তোমার 9 পর্যন্ত, এই 8টা হচ্ছে যে প্রধান 8 প্রকার যে কথা বলেছিলাম এটা। এবার আমরা বহুব্রীহি সমাস তো সব এক্সাম্পল মোটামুটি আমরা কিছু কিছু করে দেখলাম, এবার আলাদা আলাদা করব। প্রথমে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হবে। যদি দেখো বহুব্রীহি সমাস তুমি বুঝে নিয়েছো, বহুব্রীহি সমাস বুঝার পরে যদি দেখো যে পূর্ব পদে গুণ দিয়ে আছে, অর্থাৎ বিশেষণ দিয়ে আছে, পূর্ব পদে বিশেষণ আর হচ্ছে পরের পদে বিশেষ্য, এমন যদি থাকে, ওই যে কর্মধারয় সমাসের মতো, কিন্তু কর্মধারয় সমাস না। আমরা কর্মধারয় সমাসের ক্ষেত্রে বলছিলাম যে পূর্ব পদে বিশেষণ থাকে, পরের পদে বিশেষ্য থাকে, এই বিশেষণ দিয়ে পরের পদটা কেমন সেটা বোঝায়। কিন্তু এই ক্ষেত্রে আবার অন্য কিছু, আগে বহুব্রীহি সমাস নির্ণয় করে ফেলতে হবে। আমরা যেমন একটা এক্সাম্পল দিলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমরা যদি এখন বলি নীলকণ্ঠ, একটা এক্সাম্পল দিই, তোমরা এক্সাম্পলটা জানো। আমরা নীল কণ্ঠ, আচ্ছা এই নীলকণ্ঠ শব্দটাকে তোমরা যদি একটু ভাঙার চেষ্টা করো, তাহলে নীলকণ্ঠের শুরুতে যে নীলটা আছে সেটা একটা রং, কালার, বিশেষ। সেটা বিশেষণ। যেমন আমরা তখন বলেছিলাম নীল আকাশ, আকাশ কেমন নীল, নীল পদ্ম, পদ্ম কেমন নীল।
এইখানে কণ্ঠ কেমন নীল, কিন্তু এই নীলকণ্ঠ কিন্তু কর্মধারয় সমাস না, এটা বহুব্রীহি সমাস। প্রথমত বহুব্রীহি সমাস চিনেছো, চেনার পরে যে বহুব্রীহি সমাসের শুরুতে একটা বিশেষণ থাকে, যে বহুব্রীহি সমাসের শুরুতে একটা বিশেষণ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ। তাহলে এই যে এই বিষয়টা, আমরা এটাকে যদি একটু কালার করে দেই, আহ, আমরা এটাকে একটু আলাদা করে দিলাম। বিশেষণ প্লাস বিশেষ্য এমন যখন হবে, অর্থাৎ যে বহুব্রীহি সমাসের শুরুতে একটা বিশেষণ আর পরের পদে বিশেষ্য আছে, সেটাকে আমরা সমানাধিকরণ বহুব্রীহি সমাস হিসেবে চিনব। এখন এত কিছু কি তোমার মনে থাকবে? যদি এত কিছু মনে না থাকে, তোমরা এই সমানাধিকরণ লেখার দরকার নেই, তুমি শুধু বহুব্রীহি সমাস লিখবা। আমার কথা কি বুঝছো না বোঝো নাই? জি স্যার, আচ্ছা, বুঝছি। সমানাধিকরণ, ব্যাধিকরণ, এইগুলো যদি তোমার মনে না থাকে, তাহলে তুমি কি করবা? তুমি শুধু বহুব্রীহি লিখবা, নামকরণের ভিতরে যাওয়ার দরকার নাই, আলাদা আলাদা করার ভিতরে যাওয়ার দরকার নেই। এখন ব্যাধিকরণ হচ্ছে যখন দুইটাই বিশেষ্য হবে, একটাও বিশেষণ না হবে। বিশেষ্য প্লাস বিশেষ্য, দুইটাই যখন বিশেষ্য হবে, তখন সেটাকে বলা হবে ব্যাধিকরণ। আমরা একটু আগে 80-20 দেখেছিলাম, তোমাদের মনে থাকার কথা। জি স্যার। 80-20, দেখো 80 মানে দাঁত। আমরা বলেছিলাম শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ সেটা সবসময় কি হয়, নাউন হয় বা সেটা বিশেষ্য হয়। আর বিশেষ্য হয়। 20টাও বিশেষ্য। 20 হচ্ছে গরল বা প্রয়োজন, এটাও বিশেষ্য। মানে দুইটাই যখন বিশেষ্য, তখন সেইটা হচ্ছে ব্যাধিকরণ। তাহলে এটা তো আমরা জানি, 80-20, 80-তে 20 যার, ব্যাস বাক্যটা জানি। আমরা কি চিনতে পেরেছি জি স্যার। সমানাধিকরণ কোনটা হবে আর ব্যাধিকরণ কোনটা হবে? এই দুটো কিন্তু হবে। আর এরপরে এই দুইটার পরে যেটা আছে ব্যতিহার, এইটা খুব গুরুত্বপূর্ণ। এই ব্যতিহারের এইটা একটু তোমরা 3 স্টার দিয়ে রাখো, যদি তোমাদের খাতা কলম থাকে তাহলে এখানে 3 স্টার দিয়ে রাখো। ব্যতিহার খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে যে বহুব্রীহি সমাস হয়, সেটা ব্যতিহার বহুব্রীহি হয়। আমি একটু লিখি, বা তোমরাও লিখে নাও। ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে, আমরা লিখলাম ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে যে সমাস হয় সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এখন ক্রিয়ার পারস্পরিকতা, এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা আসলে কি বোঝাচ্ছে? কেউ বুঝো নাই? ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে দুটি ক্রিয়া যখন একই ধরনের হয়, সেটাকে বলা হয় ক্রিয়ার পারস্পরিকতা। দুটি ক্রিয়া ক্রিয়া যখন একই যখন ধরনের হয়। একই ধরনের বা একই টাইপের, একই ধরনের হয়, দুইটা ক্রিয়া যখন একই ধরনের হয়, তখন সেটাকে বলা হয় ক্রিয়ার পারস্পরিকতা। এরকম যখন দুইটা ক্রিয়া দিয়ে সমাস হয়ে যাবে, আমরা যদি আরো একটু উদাহরণ দেই, দেখো দুটো ক্রিয়া যখন একই ধরনের হবে, আমরা যদি বলি লাঠা লাঠি, দেখো তোমরা একটু বুঝতে পারো কিনা। লাঠা লাঠি, বা আমরা বললাম হাতা হাতি, হাতা। এখানে দেখো লাঠা লাঠির মধ্যে মূল শব্দটা কি? লাঠি। মূল শব্দটা হচ্ছে লাঠি। লাঠালাঠির মধ্যে মূল শব্দটা লাঠি। এখন লাঠালাঠি কোনটাকে বলা হয় জানো? লাঠালাঠি কাকে বলে? লাঠি নিয়ে। তোমরা জানো কিন্তু বলতে পারছো না। যখন জি স্যার। লাঠি এবং লাঠি, মানে দুই দলের কাছেই লাঠি আছে,
সেই লাঠি লাঠি দিয়ে নিয়ে যখন যখন পিটাপিটি হয়, হ্যাঁ, হুম। তখন সেটাকে লাঠালাঠি বলে। এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে বেশি হয়। হ্যাঁ, দুই পক্ষের মারামারি, নাকি বেশি জি হয় না? স্যার, হয়। জি স্যার। লাঠালাঠি মানে দুজন যখন একই ধরনের কাজ করে, লাঠি দিয়ে যখন যুদ্ধ হয় বা মারামারি হয়, সেই লাঠি দিয়ে মারামারি বা যুদ্ধটাকে বলা হয় হচ্ছে লাঠালাঠি। হাতাহাতি বলতে কি বোঝায়? মানে দুইজনের সাথে ঝগড়ার মতো হয়েছে ঝগড়া, আর কি। ঝগড়া মানে তারা সম্পাদন করছে কিভাবে ঝগড়া? হাত দিয়ে। হাত দিয়ে, মানে এটাও একটা মারামারি। হুম, যখন হাত দিয়ে, দুইটাই হচ্ছে হাত দিয়ে করছে দুইজনই, দুইটা ক্রিয়া হ্যাঁ, একই ধরনের ক্রিয়া। একজন মনে করো হাত দিয়ে একটা ঘুষি মারলে, আর একজনও যখন ঘুষি মারছে বা একজনের ঠেকাচ্ছে হাত দিতেছে। দিয়ে, তখন এটা হচ্ছে ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে দুজন একই ধরনের কাজ করছে, দুজনের কাজ একই, দুজনের ক্রিয়া একই। একই ধরনের ক্রিয়া যখন হবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি বছর পরীক্ষায় একটা বা দুইটা আসে। একটা আসে, প্রতি বছরই আসে প্রায়, হয়তো দুই এক বছর মিসিং হতে পারে। তাহলে এইটার ব্যাস বাক্য আমরা কি করব? এটার ব্যাস বাক্য একটু ওই সাধারণ বহুব্রীহি সমাসের মতো হবে না, একটু ভিন্ন ধরনের হবে। এইটা হবে হচ্ছে, লাঠি যে শব্দ, মূল শব্দ, সেটা প্রথমে লিখতে হবে। সরি, লাঠি, এরপর একটা বিভক্তি যুক্ত করে দিতে পারি আমরা একই রকম, লাঠিতে লাঠিতে, যে এটা যে ধরনের ক্রিয়া সেটা লিখতে হবে, লড়াই। আমরা লড়াই লিখতে পারি, যুদ্ধ লিখতে পারি, আমরা যেটা বুঝবো আর কি। লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। আর এই ক্রিয়াটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে শুধু ক্রিয়া লিখে দিব। এটা যে কি হচ্ছে, লাঠিতে লাঠিতে যে কি হয়, এটা আমরা যদি না জানি, ক্রিয়ার নাম না বুঝি, তাহলে আমরা শুধু ক্রিয়া লিখে দিব। তাহলে এবার হাতাহাতি, এইটার ব্যাস বাক্য কি হবে বলো? বলো, মূল শব্দ হাতে তো হাতে হাত। যে লড়াই। হ্যাঁ, এটা হবে হাতে হাতে যে লড়াই। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার যদি আমি বলি যে তোমাকে বললাম গালাগালি, গালাগালিটা কি হবে? গালাগালি যে করে। গালাগালি যে করে, জানি না। এটা হবে, মূল শব্দটা কি? গালি। গালা না গালি? গালি। গালি, এর সাথে বিভক্তি যুক্ত করো, গালিতে গালিতে, যে ও গালি। দ্বন্দ্ব। গালিতে গালিতে কি হবে? যে যে দ্বন্দ্ব। দ্বন্দ্ব। আর মনে করো তুমি দ্বন্দ্ব বুঝছো, মানে বুঝতে পারছো না, তাহলে এখানে কি লিখে দিবা? দ্বন্দ্ব যদি বুঝতে না ক্রিয়া। পারো, ক্রিয়া লিখে দিবা, গালিতে গালিতে যে ক্রিয়া, গালাগালি। এবার যদি আমরা বলি হাসাহাসি, হাসা হাসি, এটার ব্যাস বাক্য কি হবে? মূল শব্দটা কি? হাসি। হাসি, তাহলে হাসিতে হাসিতে যে ক্রিয়া। যে ক্রিয়া বা যে আলাপ, আমরা যদি ক্রিয়াটার নাম জানি তাহলে লিখবো। এবার যদি লিখি চোখাচোখি, চোখা চো, এটা কি হবে? চোখাচোখিটা কি হবে? এটা কি চোখে বোঝাচ্ছে না? মূল শব্দটা কি? চোখ। চোখ, তাহলে কি নাকি হবে? চোখে? চোখে, চোখে চোখে যে কি হয়? চোখাচোখি বলতে কি, চোখে চোখে কি হয়? দেখা। আর দেখা কথা না পারলে ক্রিয়া। দেখা। দেখা না পারো, যদি বুঝতে না পারো তাহলে ক্রিয়া। চোখে চোখে যে ক্রিয়া, চোখাচোখি, বা চোখে চোখে যে দেখা, সেটা হচ্ছে চোখাচোখি। একই রকম ভাবে যদি আসে রক্তারক্তি, সরি, কি হবে ব্যাস বাক্যটা? মূল শব্দটা কি? রক- রক্ত মূল শব্দ। হ্যাঁ, রক্ত, তাহলে রক্ত
রক্তের সাথে কি রক্ত যুক্ত রক্ত হবে? যে লড়াই হবে। হ্যাঁ, রক্তে রক্তে যে লড়াই, রক্তে রক্তে যে যে লড়াই। লড়াই বা যুদ্ধ, যেটাই লেখো এটা। বিষয়টা কি বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। কিছু বুঝতে না তো বুঝলে পারছো, ক্লিয়ারলি কিন্তু তোমরা তো ব্যাস বাক্য করতে পারছো না। আমরা যদি লিখি ঘুষাঘুষি তাহলে কি হবে? ঘুষিতে ঘুষিতে যে লড়াই। হ্যাঁ, ঘুষিতে খুশিতে ঘুষিতে যে খুশিতে যে ক্রিয়া। ক্রিয়া বা লড়াই, এটা। এটা চলে গেল হচ্ছে ব্যতিহার। এটা কি কি চলে গেল? ব্যতিহার। আমাদের এরপরে ছিল হচ্ছে মধ্য পদলিপি। এরপরে কি ছিল? মধ্য পদলিপি ছিল। মধ্য পদলিপি হচ্ছে যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য করার জন্য মাঝখানে আরো একাধিক পদ, এক বা একাধিক পদ যুক্ত করতে হয়, সেটা হচ্ছে মধ্য পদলিপি। আমরা একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। আমরা বললাম মকর মুখ। মকর মুখ। আচ্ছা, মকর মানে কি কেউ জানো? মকর মানে হচ্ছে কুমির। মকর মানে কি? কুমির। কুমির। আর মকর মুখ কি? মুখ। এটা হবে মকরের। মকরের মুখের ন্যায় মুখ যার। দেখো, এটা মকর মুখ। মকরের মুখের ন্যায় মুখ যার, এটা মকর মুখ। মধ্য পদলিপি। আমরা আরো অনেক এক্সাম্পল দিতে পারি। মনে করো আমরা দিলাম মধুপ। মধুপ, এটার ব্যাস বাক্য হবে মধু পান করে যে। এটা অবশ্য উপপদ তৎপুরুষ সমাস হয়ে গেছে। মধু পান করে যে, মধু, এটা উপপদ তৎপুরুষ সমাস হয়ে গেছে। আমরা আরো অনেক এক্সাম্পল দিতে পারি। আমরা বলতে পারি তিমির বিদারি, এটাও উপপদ তৎপুরুষ সমাস হতে পারে। আমরা যদি লিখি মওয়াল, এইটা কি হবে? মওয়াল, কি শুনছো তো এটা? মৌমাছি যে এটা। মধু আহরণ, মধু আহরণ করে যে, মধু আহরণ করে যে। তাহলে এই যে মধু আহরণ করে যে মওয়াল, এটা হচ্ছে মধ্য পদলিপি। আবার আমরা যদি বলি বিড়াল চোখী, বিড়াল চোখী। বিড়াল চোখী বলতে কাকে বোঝায়? বিড়ালকে না চোখকে? না, বিড়াল চোখী আসলে মানুষকে বলে। বিড়াল চোখী কাকে বলে? কোন একজন মানুষ যার চোখ বিড়ালের মতো। আমরা এটা বিড়ালের বিড়াল মতো। চোখীর ব্যাস বাক্য হবে বিড়ালের চোখের ন্যায়। এটা হচ্ছে বিড়াল চোখা বা বিড়াল চোখী। বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারী, এই যে নারী শব্দটা যুক্ত করলাম, বা এই যে আরো এখানে চোখ, চোখ ছিল একটা, আমরা দুইবার চোখ যুক্ত করলাম। তাহলে এটা হচ্ছে অতিরিক্ত পদ যুক্ত করছি। এই অতিরিক্ত পদ যুক্ত করলে যেটা হয় সেটা হচ্ছে মধ্য পদলিপি বহুব্রীহি। এই মধ্য পদলিপি বহুব্রীহির সাথে আমাদের এই যে অলুক, অলুক বহুব্রীহির অনেকটা মিল রয়েছে। আমরা এইটা যদি বলি গায়ে হলুদ, দেখো গায়ে হলুদ, এই বিষয়টা তো তোমরা নিশ্চয়ই বোঝো। গায়ে হলুদটা কি? গায়ে হলুদ হচ্ছে একটা অনুষ্ঠান। গা মানে হচ্ছে শরীর, আর হলুদ, হলুদ তো আমরা চিনি হলুদ। একটা হ্যাঁ। বস্তু। তাহলে এই যে দেখো, গা মানে হচ্ছে শরীর বা আমাদের দেহ। আমাদের শরীরে বা দেহে হলুদ ছোঁয়ানোটাকে আমরা গায়ে হলুদ বলি। গায়ে হলুদ মূলত একটা অনুষ্ঠান। না এটা শরীরটাকে বোঝাচ্ছে, না এটা হলুদটাকে বোঝাচ্ছে। সেই কারণে গায়ে হলুদ এটা হচ্ছে বহুব্রীহি সমাস। কিন্তু এটা অলুক কেন হলো? কারণ এই মূল শব্দটা ছিল গা।
এই গায়ের সঙ্গে দেখো এই যে এ কার দিয়ে একটা বিভক্তি যুক্ত করা আছে। মূল শব্দটা ছিল গা, এই গায়ের সাথে বিভক্তি যুক্ত করে হয়ে গেছে গায়ে। ওরা যখন এটা হলো সমস্ত পদের সাথে আগে থেকেই বিভক্তি যুক্ত করা থাকে, সমস্ত পদের সাথে যখন আগে থেকেই বিভক্তি যুক্ত করা থাকে তখন সেটার তখন নাম এটা হয় হচ্ছে অলু। কিন্তু এটার ব্যাস বাক্য যখন করব দেখো ব্যাস বাক্যটা হয়ে যাবে মধ্যপদলোপের মতো। এটা হবে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে কত বড় ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যের শুধু গা এবং হলুদ সমস্ত পদের মধ্যে ছিল। আমরা অতিরিক্ত হিসাবে যুক্ত করেছি কতটুকু? অতিরিক্ত এই যে এইটুকু অংশ আমরা যুক্ত করেছি, এইটুকু অংশ আমরা যুক্ত করেছি। এই অংশটুকুর মধ্যে কি আছে? এই দেখো, দেয়া হয়, দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই অংশটুকু কিন্তু ছিল না, অতিরিক্ত অংশ যুক্ত করেছি। তাহলে এটাকে কি আমরা মধ্যপদলোপী বলবো না অলুক বলবো? অলুক বলবো। আচ্ছা, মধ্যপদলোপী কেন বলবো না আমি বলে দিচ্ছি, সাহায্য করছি। আমরা সমাসটা মূলত আসলে সমস্ত পদ দেখেই নির্ণয় করব। সমস্ত পদ দেখে বোঝা যাচ্ছে এটা অলুক, আমাদের ব্যাস বাক্য পর্যন্ত যাওয়া লাগে নাই। আমরা ব্যাস বাক্য যখন করব ব্যাস বাক্য দেখে আমরা হয়তো সমাস নির্ণয় করি, কিছু কিছু যেগুলো সমস্ত পদ দেখে নির্ণয় করা যায় না সেগুলোই হচ্ছে আমরা ব্যাস বাক্য দেখে নির্ণয় করি। নর্মালি সমাস নির্ণয় করার কথা হচ্ছে সমস্ত পদ দেখেই। হুম। এখন এটা যদি অ্যাডমিশন পরীক্ষায় থাকে, এখন অ্যাডমিশন পরীক্ষায় যদি অলুক না থাকে তাহলে কিন্তু মধ্যপদলিপি বহুব্রী হবে। অলুক যদি তোমার অপশনে না থাকে তখন মধ্যপদলিপি হবে, আর অলুক থাকলে অলুকটাই হবে। অলুক কারণ তুমি তো আর ব্যাস বাক্য দেখতে পাচ্ছ না, তোমার লেখা আছে গায়ে হলুদ, তুমি গায়ে হলুদ দেখতে পাচ্ছ, এই গায়ে হলুদ দেখেই তুমি বলে দিতে পারো যে এটা আসলে অলুক হবে, এটা আসলে কি হবে? অলুক হবে। অলুক। একই রকম ভাবে আমরা বলতে পারি হচ্ছে মুখে ভাত। মুখে ভাতের কথা শুনছো? ওই যে জি স্যার। আমরা বলি আইটে মহি আমাদের এলাকার হ্যাঁ, হ্যাঁ। এটাও বা একটা অন্নপ্রাশন বলে হিন্দুরা, অন্নপ্রাশন, মুখে ভাত, এটাও আসলে একটা অনুষ্ঠানের নাম। এটাও একই রকম ভাবে হবে, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। এরপরে আছে হাতে খড়ি। হাতে খড়ি বিষয়টা কি বুঝো? এটাও একটা অনুষ্ঠান। হাতে খড়িও একটা অনুষ্ঠান। এই যে খড়ি মানে হচ্ছে চক, হ্যাঁ, হাত তো তোমরা বুঝছোই। মানে আগে যখন ছেলে মেয়েরা পড়াশোনা শুরু করতো একদম প্রথমে, তখন এই যে মুখে ভাত দেওয়ার সময় যেমন সবাইকে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দিয়ে তারপরে মুখে প্রথম ভাত তুলে দেওয়া হয়, এই হাতে খড়ির বিষয়টা এমন ছিল যে প্রথম পড়াশোনা শুরু করতেছে বংশের কেউ বা তোমার সন্তান কেউ প্রথম লেখাপড়া শুরু করছে, একটা বিশাল একটা আয়োজন করে একটা অনুষ্ঠান করে তারপরে তার যাত্রা শুরু হতো, লেখাপড়ার যাত্রা। তখন এটাকে হাতেখড়ি তখন বলা হয়। সেই অনুষ্ঠানটাকে বলা হতো হাতে খড়ি। বিষয়টা কি বুঝছো? জি স্যার। এখন আমরা এই যে কানে কলম বলি, কানে কলম, কানে কলম বলতে কানটাকে বোঝায় না কলমটাকে বোঝায়? কানে কলম বলতে যার কানে কলম থাকে সেই ব্যক্তিকে বোঝায়। এটা হচ্ছে কানে কলম, সরি, কানে কলম যার। তাহলে এখানে দেখো এই মূল শব্দের মধ্যে কান, মূল শব্দটা হচ্ছে কান, কানের সাথে একার, তার মানে এটা কানে, এটা হচ্ছে অলুক হবে। এরা অলুক হবে। হ্যাঁ, একই রকম ভাবে আমরা বলতে পারি গলায় গামছা। গলায়, গলায় গামছা, তাহলে গলায় গামছা, এটার ব্যাস বাক্য হবে গলায় গামছা যার। একই রকম, কিন্তু এইগুলোর ব্যাস বাক্য হবে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, কিন্তু এইগুলো স্বাভাবিকভাবেই ব্যাস বাক্য হবে যে গলায় গামছা যার, অর্থাৎ ওই যে দিন মজুর বা যাদের গলায় গামছা থাকে সেই ব্যক্তিকে, যার গলায় গামছা আছে তাকে বোঝাচ্ছে। তাহলে এই অলুক পর্যন্ত বুঝতে পেরেছো? জি স্যার। আমার মনে হয় যে আজকে একটু রেখে দেওয়া উচিত,
বাকি যতটুকু আছে, স্যার এটা একটু আর হ্যাঁ 4 মিনিট একটু আছে, তো 4 মিনিটে আমরা শেষ করতে পারবো না। হুম। আমরা বহুব্রীহি সমাজটা আরেকটা দিন আমরা পড়ি, আর তোমাদের হচ্ছে জি পড়া স্যার। দিচ্ছি। এই যে প্রথম দিকে যে শব্দগুলো আমরা জানি না, বিনা পানি হুম। বলতে সরস্বতীকে বোঝায়, হ্যাঁ, এটা আমরা জানি না, বা যেই বিষয়গুলো আমরা জানি না, এই বিষয়গুলো আমাদের জানা লাগবে, আমাদের মুখস্থ করা লাগবে। হ্যাঁ, আমরা বাকি যেগুলো আছে, আমরা মোটামুটি 5টা শিখলাম, মনে করো আরো 5টা আছে। হুম। আর আমরা ওই বাকি যে সময়টা থাকবে আমরা রিভিশন দিব বা অন্য বিষয়গুলো। এই বহুব্রীহি সমাজটা হচ্ছে তোমার এমন এমন শব্দ থাকে যে আমরা ওই শব্দ সম্পর্কে পরিচিত না, আমরা পারি না। অন্য অন্য সমাজ যেমন একটু নিয়মের মধ্যে দিয়েই ফেলা যায়, এটা অন্য কোনো পদকে বোঝাবে, অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। তাহলে এটার অর্থ কি, অন্য কোন ব্যক্তিকে বোঝায়, এটা যদি আমরা না জানি, তাহলে বহুব্রীহি সমাজটা আসলে নির্ণয় করা যায় না। বুঝতে পেরেছো সবাই আমার কথা? জি স্যার। সেই কারণে বহুব্রীহি সমাজটা তুলনামূলক অন্যান্য সমাসের থেকে একটু কঠিন। এই একটা সমাজটা আমরা 2 দিনে নিচ্ছি। হ্যাঁ, আর কোনোটাই আমাদের 2 দিন এরকম লাগে নাই, সবগুলো একদিন একদিন করে। এই সমাজটা শেষ হলে বাকি যেগুলো আছে খুব অল্পতেই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমাস, বহুব্রীহি সমাস, যে একদিনে আমরা শেষ করতে পারলাম না, 2 দিন লাগলো। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করে দেই নাকি? সবাই ভালো থেকো। জি স্যার। আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।